গল্পটি শুরু হয়েছিল যখন আমি ইন্টারের ছাত্র ছিলাম। আমাদের ক্লাসে একজন আইটেম ম্যাডাম ছিলেন, যাকে ক্লাসের অর্ধেকেরও বেশি ছাত্র লাইন মারতেন, যার মধ্যে আমরা 3 বন্ধুও ছিলাম। আমরা তার রূপ নিয়ে খারাপ চিন্তা করতাম। আমাদের আরও একটা দোষ ছিল, আমরা আইটেম আন্টিদের কল্পনায়। এরপর তা ভাগাভাগি করতাম, তবে বাস্তবে এমন কিছু করতে পারিনি। আমার একটা গার্লফ্রেন্ডও ছিল, যার নাম প্রীতি। ও আমার ক্লাসে পড়ত। এবার গল্পে আসা যাক। সেদিন শনিবার ছিল, আমি আর আমার বন্ধুরা সেই ম্যাডামের কল্পনা নিয়ে ভাবছিলাম। বন্ধু 1, ওহ, আজ ম্যাডামকে আগুন দেখাচ্ছে। ইচ্ছা করছে এখনই গিয়ে একটা অঘটন করে ফেলি। আমি তার উপর ফিদা। আমারও ইচ্ছা করছে এখনই কিছু দিই। দোস্ত 2, আরে তুই ফিদা তো ম্যাডামের মনের উপর, তাই আমার জন্য ম্যাডামের রাখিস। বন্ধু 1, হ্যাঁ হ্যাঁ, তুই পাবি আর আমরা আঙ্গুল। হা হা হা। বন্ধু 2, যাই হোক, আজ ম্যাডাম তার স্বামীর সাথে বেশ মনে হচ্ছে। দেখ তার চেহারা কেমন জ্বলজ্বল করছে। বন্ধু 1, এইভাবে বলিস না, ইচ্ছা করছে এখনই গিয়ে ধরি। আমি তাহলে যা। দোস্ত 2, চল গিয়ে ম্যাডামের ধরি 2 জন। বাকি একজন পিছন থেকে যা পারিস। হঠাৎ সেখানে প্রীতি আসে। প্রীতি, কি হচ্ছে এখানে? তাকে দেখে আমরা 3 জনই চুপ হয়ে যাই। এরপর বন্ধু 2, না কিছু না, আমরা তো শুধু পড়াশোনার কথা বলছি, তাই না? বন্ধু 2, হ্যাঁ তাই তো, প্রীতিকে আজ খুব সুন্দর লাগছে যে। প্রীতি লাজুক হেসে, ধন্যবাদ। আমি আকাশের সাথে একটু কথা বলতে চাই। সময় হবে? বন্ধু 2, হ্যাঁ হ্যাঁ, যাবে না কেন? আকাশ তো তোমার। দোস্ত 2, হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারো আবার অন্য কিছুও পারো। হা হা হা। প্রীতি এবার লজ্জা পেয়ে গেল আর তার আমাদের একান্ত গোপন একটা জায়গায় চলে গেল। আমিও গিয়ে প্রীতির পাশে বসলাম। প্রীতি একটু রেগে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি ওদের সাথে ম্যাডামকে নিয়ে খারাপ কিছু একটা বলছিলে? আরে না, তুমি ভুল শুনেছ। আমরা একসাথে মজা করছিলাম। আমি আর প্রীতি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছি। আমি আনমনা হতেই সে আমাকে দিল। আমি হঠাৎ তার দিকে তাকিয়ে হয়ে উঠলাম। আমরা দৃষ্টিতে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। আমি প্রীতির ডান উপর হাত রেখে আস্তে আস্তে হাত রাখলাম। প্রীতিমত্ত ছিল, সে চোখ বন্ধ করে তার হাত আমার রাখতে গেল। কিন্তু হঠাৎ আমার 2 বন্ধু চলে আসলো, যার কারণে আমাদের কাজ মাঝপথে বন্ধ হয়ে গেল। দুপুরের ছুটির পর যখন বাসায় পৌঁছালাম তখন প্রচণ্ড ক্লান্ত আমি। দুপুর 2:30 বাজে, বাসা ভিতর থেকে লক করা, মা বাসায় থাকায় কলিং বেল বাজিয়ে দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আমি জোরে সোরে মাকে ডাকলাম, এরপর আবার কলিং বেল বাজিয়ে চললাম। তারপর প্রায় 4-5 মিনিট পর মা দরজা খুল। মায়ের বেগুনি রঙের শাড়িটা ঘামে ভিজে গেছে, যার কারণে ভিতরের সব একটু একটু দেখা যাচ্ছে। আমি অনেক দিন মাকে এমনভাবে দেখিনি। মাকে বেশ আলাদা দেখাচ্ছিল। তার শাড়িটা পুরোপুরি লেপ্টে ছিল। মায়ের পদ্মফুলের মতো দেখাচ্ছিল। আমি যখন ঘনিষ্ঠভাবে তাকিয়ে দেখলাম, মায়ের গুলি আগের থেকে অনেক আলাদা দেখাচ্ছিল। খুব ফোলা এবং স্বাস্থ্যকরও দেখাচ্ছিল। গলার নিচে ঘাম ছিল। একটু জোরে নিঃশ্বাস নিচ্ছেন, যেন কোন দেবী কাঁপছিল। আমার ওই দৃষ্টি মা বুঝতে পেরেছিল হয়তো। আমার চোখ কোথায় সেটা বুঝতে পেরে মা জিজ্ঞাসা করল, মা, কি দেখছিস এভাবে? আমি, কিছু না মা। চিন্তা করছিলাম যে এতক্ষণ দরজা খুলোনি কেন। মা, তোর রুম পরিষ্কার করছিলাম তাই দেরি হয়ে গেল, এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। আমি যখন ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে হল রুমে গেলাম। মা দরজা দিয়ে ভিতরে আসছে। আমি উপর থেকে মায়ের নড়তে থাকা দেখছি। তারা দেখতে খুব বড় এবং হয়তো মায়ের থেকেও সাদা হবে। আমি মাকে এমন রূপে আগে কখনোই দেখিনি। আর আগে কোনো দিনই সেইভাবে আমি মায়ের দিকে মনোযোগ দিইনি। মা খুব লাজুক ছিল। আমার চোখ মায়ের দিকে স্থির ছিল। মা আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, মা আয়, আমি খাবার দিচ্ছি। চল খেয়ে নিই। সে খাবার আনতে গেল। মা জামা কাপড় পাল্টে আসলো। এরপর দুজনে একসাথে খেতে বসলাম। মা, তুমি আজ তাড়াতাড়ি চলে এলে যে? মা, হ্যাঁ, আজ কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই জন্যই এসেছি। তোর পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে মা। এরপর মা আর আমি আবার স্বাভাবিকভাবে কথা বলতে লাগলাম। এরপর প্রায় 1 মাস পরের ঘটনা, সেদিন শনিবার ছিল। আমরা 3 বন্ধু কলেজে বসে গল্প করছিলাম।
আমাদের শেষ 2টা ক্লাসের অপেক্ষা করছিলাম। বন্ধু 1, আরে আকাশ, চল আজ ভিডিও গেম খেলি। আমি, না দোস্ত, মা আমাকে খেলতে দেবে না, বাসায় গেলেই পরীক্ষার জন্য পড়তে বলবে। বন্ধু 2, চলো না। শুধু আজকেরই তো ব্যাপার, কাল থেকে আমরা পড়াশোনা শুরু করব। আমি, হ্যাঁ, গতকালও তো এই কথা বলেছিলি যে কাল পড়বি। এমন চলতে থাকলে এই কাল আর কোনোদিন আসবে না। বন্ধু 2, আরে নিশ্চিত কাল থেকে শুরু করব, চল। আন্টিকে বল যে বন্ধুদের বাড়িতে পড়বি। সব সমস্যা সমাধান। কথাটা ও ভুল বলেনি। ভাবতে লাগলাম এটা একটা ভালো অজুহাত হবে আর মা এখনো বাড়িতে আসেনি। তাই ব্যাগ রেখেই চলে আসব। বন্ধু 1, হ্যাঁ দোস্ত, চল। আজ মজা করি, কাল থেকে পড়াশোনা শুরু হবে। আমি, আচ্ছা ঠিক আছে। আমাদের ক্লাস শুরু হয়ে গেছিল এবং আমাদের রূপের ম্যাডাম পড়াতে শুরু করেছিলেন, কিন্তু আমরা আমাদের মধ্যে কথা বলে যাচ্ছিলাম। ম্যাডাম, ওই তোমরা ওখানে কি করছ? নিজেদের ভিতর কিসের এত কথা? বন্ধু 1, ইয়ে মানে ম্যাম। আমরা 3 জনই দাঁড়িয়ে যাই। ক্লাসের সবাই আমাদের 3 জনের দিকে তাকিয়ে থাকে। প্রীতিও ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। ম্যাম, ক্লাসে কি গল্প করছিলে শুনি? বন্ধু 2, ম্যাম, আমরা বাড়ির কাজের কথা বলছি। ম্যাম, ঠিক আছে, তোমরা বাইরে গিয়ে কথা বল। ক্লাস থেকে যাও। বন্ধু 1, সরি ম্যাম, আমরা আর কথা বলবো না। ম্যাম, বের হও। রেগে আমরা 3 জন ক্লাস থেকে বের হই। বন্ধু 1, এটা তোদের দুজনেরই দোষ। তোরা আমার সামনে আমার ইমপ্রেশন নষ্ট করে দিয়েছিস। ম্যাম, কোথায় যাচ্ছ? বাড়ি যাওয়ার কথা বলিনি তোমাদের। আমরা 3 জনই ম্যামের দিকে তাকাই। ম্যাম কাঁপাতে কাঁপাতে হাঁটতে হাঁটতে আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা হাঁ করে তাকিয়ে থাকি। ম্যাম, হাঁ করে তাকানো বন্ধ কর আর হাঁটু গেড়ে বসো। আমাদের কোনো উপায় ছিল না। তাই আমরা ক্লাসের দরজার পাশেই ম্যামের নির্দেশে নতজানু হয়ে যায়। তিনি ঘুরে যাওয়া শুরু করল, তখন আমরা ম্যামের ওড়নার পাশ থেকে ভিতর উথিত দেখতে পেলাম। বন্ধু 1, বল মোটা। ওহ, আমার হৃৎপিণ্ড ধরফর করছে। বন্ধু 2, শুধু হৃৎপিণ্ড, আর কিছু না, কিন্তু যাই বলিস ম্যাডামের পদ্মফুলের মতো। তার স্বামী নিশ্চয়ই তাকে রোজ আচ্ছা রকম। আমি, তা তো দেবেই। এই মাদামকে কেউ না থাকতে পারে। বন্ধু 1, তোরা আমার সুন্দরীকে নিয়ে এমন কথা বলিস না। ও শুধু আমার। আমি যদি ওর স্বামী হতাম তাহলে ওর মুখে নিয়ে খেতাম। ভাবলেই সত্যি শক্ত হয়ে যায়। বন্ধু 2, ওর স্বামী নিশ্চয়ই ওকে রোজ, তাই না? আমি, হ্যাঁ সে তো অবশ্যই। বন্ধু 1, আরে তুই ওর স্বামী বলছিস কেন? ম্যাম, তোমরা 3 জন বাইরে বকবক না করে তাড়াতাড়ি ভিতরে আসো। আমরা ভিতরে গেলে ম্যাম বললেন, তোমরা 3 জন আলাদা আলাদা হয়ে বসো। আমরা 3 জন আলাদা হয়ে বসলাম। একটু পর ক্লাস শেষ হয়ে গেল এবং পরবর্তী শিক্ষক তার ব্যক্তিগত ছুটির জন্য আসেননি। বন্ধু 1, 1 ঘন্টার মধ্যে আমাদের দেখা হচ্ছে। আমি দ্রুত এবং নিঃশব্দে প্রীতির থেকে লুকিয়ে বাসার দিকে রওনা দিতে লাগলাম। কিন্তু প্রীতি তা দেখে ফেলে। প্রীতি, আকাশ, কোথায় যাচ্ছ? আমি, কাজ আছে, বাড়িতে যাচ্ছি। প্রীতি, অপেক্ষা কর, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, খুব ব্যস্ত আমি। প্রীতি, তাহলে আজ সন্ধ্যায় দেখা হবে? মনে থাকবে তো? আমার মেজাজ খারাপ ছিল। প্রীতির হাত থেকে রেহাই পেতে আমি শুধু বললাম, ওকে ডান উ। আমার খেলার জন্য তাড়াতাড়ি যেতে হবে। মা আসার আগেই। তাই তাড়াতাড়ি আমার ব্যাগ ঘরে রাখতে চেয়েছিলাম। যদি মা দেখে ফেলে তাহলে আমার পরীক্ষা থাকায় মা আমাকে খেলতে যেতে দেবে না। আমি যখন বাড়িতে পৌঁছলাম ততক্ষণে মা পৌঁছে গেছেন। ভিতর থেকে লক কলিং বেল বাজালাম না। ভাবলাম কেন জানালার উপাস থেকে ব্যাগটা ভিতরে রেখে খেলতে যাব, মা কিছুই জানবে না। আমি ব্যাগ রাখার জন্য জানালা খোলার চেষ্টা করলাম, কিন্তু সব ভিতর থেকে বন্ধ করা ছিল। বাড়ির পিছনের জানালায় গেলাম। এটা একটা বন্ধ বেডরুম ছিল। কেউ এখানে থাকে না, তাই জানালা সবসময় খোলা থাকে। আমি জানালা খোলার চেষ্টা করলাম, হঠাৎ কিছু শব্দ শুনতে পেলাম। বুঝতে পারছিলাম কেউ জোরে শ্বাস নিচ্ছে। হঠাৎ এমন একটা শব্দ এলো। এরপর আবারও। এই কণ্ঠস্বর আমার মায়ের ছিল। এই আওয়াজ শুনে আমার দাঁড়িয়ে গেল। মায়ের মুখ থেকে এমন আওয়াজ আমি কখনো শুনিনি, শুধু ফিল্মেই এমন শুনেছি। আমি বুঝতে পারছিলাম যে মা আঙ্গুল দিয়ে, নিশ্চয় মা আঙ্গুল দিচ্ছে আর বের করছে। আমি মনে মনে অনেক খুশি হয়ে যায়, ওদিকে আমার পাথরের মতো শক্ত হয়ে গেছে। আবার একই শব্দ শুনলাম।
খুব নরমভাবে শব্দ আসছে। কিন্তু আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, কেন জানি না। মায়ের এই কণ্ঠ শুনে আমি ভাবতে লাগলাম, মাকে এই কষ্ট থেকে আমি মুক্তি দেব। আমি আমার বের করে বাড়ির ভিতর থেকে মায়ের চিৎকারের সাথে সাথে সেটা নাড়াতে লাগলাম। আমি মায়ের চিৎকারে গেলাম। এই আওয়াজ আসতে থাকে কিছুক্ষণ পর আওয়াজ বন্ধ হলে আমার বের হয়ে দেয়ালের পড়তে লাগল। যখন ফুচ করে আমার বের হচ্ছিল যেন মনে হচ্ছিল বিদ্যুৎ চলাচল করছে। প্রায় 10 মিনিট পর বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর মা দরজা খুল। মা পড়েছিল, প্রচুর ঘাম ছিল, থরথর করে কাঁপছিল। তার চুল ছিল এটি খোলা ছিল আর উস্কো। এটা দেখতে সুন্দর ছিল। মনে হচ্ছিল কোনো দেবী আমার সামনে দাঁড়িয়ে আছে। মা আমরা গতদিনের মতো ঘামে ভিজেছিল। মা কাঁপা গলায় বলল, মা তাড়াতাড়ি আয়, ভিতরে গিয়ে হাত ধুয়ে আয়। আমি মাকে কিছু না বলে সোজা আমার রুমে চলে গেলাম। মা তখন আমার ঘরের দরজায় কাছে আসলো, দাঁড়িয়ে আমার পড়াশোনা খবর নিল। কিন্তু আমার মায়ের কথায় কোনো খেয়াল ছিল না। আমার সম্পূর্ণ ফোকাস মায়ের উপর ছিল। আমি স্পষ্টভাবে মায়ের উপরে থেকে 2টি স্পট দেখতে পাচ্ছিলাম। 2 অগ্রভাগের দানাদার অংশ দুটো যেন বের হয়ে আসতে চাচ্ছে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল এসব দেখে। এই শুকনা গলা যেন মায়ের ওই উথিত ছাড়া কেউ ভিজাতে পারবে না। এই 2টি খেতে পারলে গলাটা একটু ভিজে উঠত। আমি মায়ের দিকে তাকিয়ে যেন কিছু শুনতে পাচ্ছিলাম না, তবুও কষ্ট করে তার কথার উত্তর দিচ্ছিলাম। কিছুক্ষণ পর মা চলে গেল। আমি মনে মনে আমার মায়ের কথা ভাবতে লাগলাম যে সে তার এই বয়সেও এসব ভাবতে ভাবতে আমার আবার টাইট হয়ে গেল। আমি মায়ের ফিট আর পদ্মফুলের সম্পর্কে চিন্তা করা শুরু করি। মা এই পদ্মফুলের মতো যে কিভাবে মালকিন হয়ে গেল আমিও জানতামই না। আজকেই যেন সেটা প্রথম উপলব্ধি করছি। তার সুগোল মোটা আমাকে পাগল করে দিচ্ছে। ইতিমধ্যে দুর্দান্ত ছিল, এটা আগেই খেয়াল করেছিলাম। কিন্তু এই প্রথম। আর ঘামে ভেজা নিয়ে কি বলবো। উফ, মোটা হলেও মায়ের ঠিক পামিলা অ্যান্ডারসনের মতো খুবই পাতলা ছিল। আমি মায়ের নিয়ে এই প্রথমবার এমন কথা ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর বিছানায় বসে ভাবতে লাগলাম, মা নিজের নিয়ে কত কিছুই না করছে। হঠাৎ আমার চোখ টেবিলের উপর রাখা কলম আর কাগজের উপর গেল, যেটা আমি এতক্ষণ দেখিনি। ভেবেছিলাম মায়ের হতে পারে। আজ যেন আমি পুরোপুরি ভুলে গেছি যে আমাকে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, ভিডিও গেম খেলতে যেতে হবে। এটাও ভুলে গেছি যে প্রীতির সাথে দেখা করতেও যেতে হবে। কল্পনায় মায়ের কথা ভেবে সারা রাত কাটিয়ে দিলাম। সারা রাত ঘুমাতে পারলাম না। পরের দিন সারারাত মাকে নিয়ে ভাবার কারণে ভোরের দিকে ঘুমাতে হয়। কিছুক্ষণের জন্য ঘুমাতে পেরেছিলাম। সকাল 9টার দিকে তখন মায়ের ডাক শুনতে পেলাম, মা, আকাশ বাবা, উঠে পড়। 9টা বাজে আর তুই ঘুমাছিস? তাড়াতাড়ি ওঠ। আমি তাড়াতাড়ি উঠতে গিয়ে আমার চোখ পড়ল আমার হাফ প্যান্টের উপর, যেটা একটা তাঁবু হয়ে গেছে আমার শক্ত হয়ে থাকার কারণে। আমার ঠান্ডা করার চেষ্টা করলাম। এরপর ঘর থেকে বের হলাম। মা পরে হাতকি ঝাড়ু নিয়ে সামনে ঝুঁকে ফ্লোর ঝাড়ু দিচ্ছিল। এতে করে নিচে ঝুলে গেছিল, যার ফলে গলার দিকটা ফাঁকা হয়েছিল। আর সেই আঁকা দিয়ে মায়ের দেখা যাচ্ছিল। ভিতরে কোনো ছিল না। যখন ঝাড়ু দেওয়ার জন্য হাত নাড়াচ্ছিল তখন একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছিল। উফ, আমার এটাকে কিভাবে সামলাবো এই দৃশ্য দেখে। আমার আবার দ্রুত উঠে দাঁড়াচ্ছে। আর আমি শুধু মায়ের দিকে তাকিয়ে আছি। আর বা হাত দিয়ে আমার হাফ প্যান্টের উপর ঘষতে থাকি। মা আমার দিকে তাকাতেই আমি সোফায় উল্টো হয়ে বসে পড়ি যাতে আমার প্যান্টে হয়ে থাকা মা দেখতে না পায়। মা, যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আমাদের বাজারে যেতে হবে, রান্না করতে হবে। ঘরে সবজি নেই, কিনতে হবে। আমি তখন মাথা নাড়িয়ে রেডি হওয়ার জন্য সোজা বাথরুমে দৌড়ে গেলাম। রেডি হয়ে বেরিয়ে এলাম। ততক্ষণে মা রেডি হয়ে গেছে। নিয়ে এলাম, মা একটা গাঢ় বাদামি রঙের সম্পূর্ণ ঢেকে যায় এমন শাড়ি পরেছিল। এই ধাকাধাকির মধ্যেও আমি মাকে খুব আবিষ্কার করলাম। কারণ আগের দিনের মায়ের সেই চিৎকার এখনও আমার কানে প্রতিধ্বনিত করছে। মা, আমার দিকে তাকিয়ে ওভাবে কি দেখছিস? মা, তোমাকে অনেক সুন্দর লাগছে। মা মুচকি হেসে, যাহ মিথ্যেবাদী। মাকে সুন্দর বলা হচ্ছে? কিসের জন্য মাকে সুন্দর বলছিস? টাকা চায় বুঝি? না, তেমন কিছুই না মা। আমি শুধুই তোমার প্রশংসা করছিলাম। সত্যি বলছি, তোমার শপথ। মা, শপথ ভগবানের হয়, মানুষের হয় না।
আমিস তুমি আমার কাছে দেবী। তাই ঘরের দেবীর শপথ আগে করতে হয়। বুঝেছ আমার সুন্দরী দেবী মা? মা, হ্যাঁ খুব বুঝেছি, পাজি ছেলে কোথাকার। এখনই চল বাজারে। আমি আর মা বাজারে গিয়ে সবজি কিনছিলাম। আমি শুধু ব্যাগ ধরেছিলাম। আর মায়ের দিকেই তাকিয়ে থাকছিলাম। আর মায়ের পিছন পিছন হেঁটে মায়ের দেখছিলাম। আর তাতে আমার দেওয়ার স্বপ্ন দেখছিলাম। এসব ভাবছিলাম কারণ আমার চোখের সামনে মায়ের নাচুনি দেখেই যাচ্ছিলাম। জানি না কেন আজ মাকে খুব সুন্দর লাগছিল। বাজার শেষে আমরা বাসায় ফেরার জন্য বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। বাস আসতেই আমরা তাতে উঠে গেলাম, কিন্তু ভিতরে কোনো সিট খালি ছিল না। মা দাঁড়িয়েছিল আর আমি মায়ের বরাবর দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাসে ভিড় বেড়ে গেল, যার ফলে আমার সম্পূর্ণভাবে মায়ের পিঠের সাথে রাখতে হল। মা আমার কাছ থেকে একটি ব্যাগ নিল। ব্যাগ নেওয়ার সময় মা নিজের সাপোর্ট রাখার জন্য পাশের সিটের হ্যান্ডেলে হাত রাখল। আর আমি পিছনে আছি সেই আশায় পিছনে ঝুঁকে আমার সাপোর্ট নিতে চাইল। কিন্তু মা এসবের কিছুই বুঝতে পারছিল না বাসের ভিতরের মানুষের ঠেলাঠেলির কারণে। অনেক মানুষের জন্য গরম লাগছিল। ওদিকে মায়ের পিঠ ঘেমে গেছিল। গায়ে জড়িয়ে রাখা শাড়ি ভিজে, এমনকি যাতে না পড়ে যায় সেজন্য তার হাত ধরতে গেলাম। কিন্তু মায়ের ঘুরে যাওয়ার কারণে তার হাত ধরার বদলে আমার হাত গিয়ে পড়ল মায়ের নরম উপর। বিশ্বাস করুন, এর থেকে নরম জিনিস আমি আমার জন্মে এই প্রথম অনুভব করলাম। বাচ্চাকালে এই পান করতাম। তবুও সেদিন এসব অনুভব করতে পারতাম না। আজকে এইটুকু মুহূর্তে আমি যেন সব অনুভব করতে পারছি। ইচ্ছা করছিল বাসের মধ্যেই বারবার মায়ের, যদিও মাকে সাপোর্ট দেওয়ার জন্য তার ধরে রেখেছিলাম। সময়টা এখানেই থেমে থাকলে কি হতো? সারা জীবন মায়ের চেপে ধরেই রাখতাম। কি বড় রে বাবা! আমার হাতের মধ্যে ঠিকভাবে আসছিল না। একটু পর সব ঠিক হয়ে গেল। আমি মায়ের ছেড়ে দিলাম। আর মা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আমরা এমন ভাব করলাম যেন কিছুই হয়নি। আমার হাত যেন অবশ হয়ে গেছে। আমি ভাবলাম মায়ের অনেক বড়। ওহ, কি হবে আমি জানতে চাই। মায়ের আমার যেন এখনও আমি অনুভব করছি। বাড়িতে পৌঁছানো পর্যন্ত এই অনুভূতি হতে লাগল। পরের দিন সোমবার। ক্লাসে 2 বন্ধু আমাকে অনেক ঝাড়ল কালকে তাদের সাথে না যাওয়ার জন্য। এমনকি প্রীতিও আমাকে আচ্ছা রকম ঝাড়ি দিল। প্রীতিক, তুমি তোমার মেজাজ খারাপ করে দিয়েছ আকাশ। আমার কাছে সব শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি হুট করে বললাম, আমিস চল আজ দেখা করি। প্রীতিক, তুমি আজকেও আসবে না? আমিখ আসব বাবা, আসব। আমার মায়ের নামে প্রতিজ্ঞা করলাম। প্রতিজ্ঞা করেছিলাম, এখন যেতে হবে। যেই কথা সেই কাজ। পার্কে প্রীতির সাথে দেখা করতে সন্ধ্যায় সেখানে পৌঁছালাম। ওখানে প্রীতির সাথে তার বান্ধবী আর অন্য একটা ছেলে ছিল। আমি, হাই প্রীতি, হাই। এরপর ছেলেটার দিকে তাকিয়ে হেসে, ওর সাথে পরিচিত হও, ও আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। আমি প্রীতির ফ্রেন্ডে চিনতাম। আমি ছেলেটাকে হাই বললাম। প্রীতির বান্ধবী আর তার বয়ফ্রেন্ড অন্যদিকে ঘুরতে গেল। আমরাও পার্কের ভিতরে হাঁটছিলাম। প্রীতি নিঃশব্দে হেঁটে যাচ্ছিল। আমি মনে মনে ভাবতে লাগলাম, যে মেয়েটা এত কথা বলত, আজ সে এত চুপ কেন? তোমাকে ভালো লাগছে? আমার কথা শুনে প্রীতি একটু হাসি দেয়। প্রীতি, ধন্যবাদ। কিছু হয়েছে? তুমি কি চুপচাপ আছো কেন? মা বাবার কাছ থেকে বকা খেয়েছ নাকি? প্রীতি, না তেমন কিছুই না। তাহলে কি ব্যাপার বলো? প্রীতির মিষ্টি হাসি দিয়ে বল, ভেবেছিলাম পরশুর মতো আজও তুমি আসবে না। আরে আসব না মানে? মায়ের শপথ করে কথা দিয়েছি। মায়ের শপথ কি এত সহজে আমি ভাঙতে পারি? মনে মনে, প্রীতি, তাহলে পরশু কেন এলে না? তখনও তো বললে যে তুমি আসবে। আরে দুঃখিত বাবা, দুঃখিত। মাফ করো এবারের মতো। প্রীতিক, এবারের মতো মাফ করলাম, যাও। তাহলে তোমার বন্ধু আর তার বিএফ কি করতে এসেছে? প্রীতি, কেন কথা বলতেও পারে না তারা? 2 জন থাকলে কথা কম, কাজ বেশি হয়। হা হা হা। প্রীতি ব্যাপারটা বুঝে চুপ হয়ে যায়। প্রীতি, ওরা যাই করুক তোমার কি? তুমি আজকাল আমার সাথে ঠিকভাবে কথা বলছ না। সময়ও দিচ্ছ না। ওকে কিভাবে বলি যে আমার দৃষ্টি এখন মায়ের দিক পড়েছে? মা ছাড়া কাউকে ভালো লাগে না। প্রীতিকেও না। আমি যখন প্রীতির দিকে তাকাই, সে মাথা নিচু করে এগিয়ে যাচ্ছে। আমি একটু এগিয়ে গেলাম। প্রীতির সাথে পা বাড়িয়ে চললাম। একটা ঝোপের ভিতর এক দম্পতি বসেছিল। ছেলেটা হাত দিয়ে মেয়েটার এই দেখে প্রীতি পায়।
আমি প্রীতির দিক তাকিয়ে একটা হাসি দিতেই তার মুখে লাল হয়ে যায়। আমরা সেখান থেকে একটু এগিয়ে গিয়ে বসলাম। আজকাল এই ধরনের যুগলদের সর্বত্র বসে থাকতে দেখা যায়। প্রীতি, তো কি হয়েছে? ওরাও কি আমাদের মতো জিএফ-বিএফ, তাই না? প্রীতি লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে বলে, বুঝলাম এখান কি করতে হবে। তাই প্রীতির দিকে হাত বাড়িয়ে ওকে কাছে টেনে নিলাম। প্রীতি আমার দিকে তাকাতে থাকে এবং আমি তাকে আলতো করে আর ও চোখ বন্ধ করে নেয়। আমি আমার দিয়ে প্রীতির খাবার খেতে থাকি। নিঃশ্বাসের কারণে আমি আমার থামাতে পারছিলাম না। প্রীতি চোখ বন্ধ করে আমার অনুভব করছিল। আমি প্রীতির কাঁধে হাত রাখলাম। পার্কে সন্ধ্যা হয়ে গেছে, তাই প্রীতির এমন চিৎকার শোনার কেউ ছিল না। আর যারা ছিল তারা নিজেরাই এই কাজে ব্যস্ত ছিল। প্রীতি আস্তে আস্তে আমাকে সাপোর্ট দিতে লাগল। আর আমার খাবার খেতে লাগল। আমার হাত আস্তে আস্তে নামতে লাগল। আর ওর পাশে এসে থামল। আমি আমার হাত প্রীতির উপর রেখে চাপ দিতে থাকি। প্রীতি লজ্জা পেয়ে ওর হাত দিয়ে আমার হাত সরিয়ে দেয়। আমিও বুঝতে পারছিলাম পার্কে এই ধরনের কাজ ঠিক না। তবে প্রীতির নিঃশ্বাস আমাকে আরও বানিয়ে দিচ্ছিল। আমি কিছুক্ষণ ওকে দেখতে লাগলাম। আমি আরেকবার চেষ্টা করে ওর উপর হাত রাখি আবার। প্রীতি আবার চোখ বন্ধ করে। প্রীতির নিঃশ্বাস আমাকে পাগল করে দিচ্ছে। হঠাৎ আমার মনের মধ্যে মায়ের কথা মনে হল। সেদিনের সেই চিৎকার মনে পড়ল। আমি ভাবতে লাগলাম যে আমার মায়ের প্রীতির থেকে 4 গুণ বড় হবে। আমার মায়ের আমার হাতে ধরছিলই না, যেখানে প্রীতির পুরোপুরি আমার হাতে হিট হয়ে যায়, বরং আরও জায়গা অবশিষ্ট থাকে আমার হাতে। হঠাৎ পার্কের লাইট জ্বলে গেল। আর প্রীতি আমাকে তার থেকে দূরে ঠেলে দিল। তারপর আমার হুঁশ ফিরে আসল। আমি প্রীতির দিকে তাকালাম। সে কিছু বলল না, বরং নিচের দিকে তাকিয়ে হাসল। আমিও কি বলবো কিছুই বুঝলাম না। চলো যাই। প্রীতি বসা থেকে উঠে। প্রীতি, হ্যাঁ চলো। আমরা দুজনেই পার্কের বাইরে বেরিয়ে পড়লাম। সেখানে প্রীতি আমার সাথে কথা বলল না। লাজুক মুখে চুপ করে থাকল। তবে সেদিকে আমার খেয়াল নেই। আমার খেয়াল মায়ের দিকে। কখন বাড়ি যাব আর কখন তাকে দেখব। উকি বড় বড় মায়ের। কবে যে ওই মাঝে আমার এখন প্রীতিকে বিদায় দিতে হবে মাকে দেখতে হলে। তাহলে আমি যাই? প্রীতি, দাঁড়াও, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। প্রীতি স্কুটিতে নিয়ে আসল। আমাকে ওর পিছনে বসতে বলল। আমি বসতেই প্রীতি চালাতে শুরু করল। প্রীতি স্কুটি চালাতে থাকল আর আমি ভাবনায় হারিয়ে গেলাম। প্রীতি চুপচাপ স্কুটি চালাতে লাগল। আর আমি আমার হাত দেখতে লাগল। প্রীতি আর মায়ের মাপ তুলনা করতে লাগলাম। মায়ের চেহারা, মায়ের সৌন্দর্য, সব কিছুই প্রীতির থেকে বেশি। অনেক বেশি। মা, তুমি আমার হৃদয় দখল করে আছো। বন্ধুরা, আমার নাম কাজল। আমি একজন 30 বছর বয়সী বিবাহিত নারী। আমার একমাত্র ছেলে এখন কলেজে পড়ে। আমার স্বামী বিদেশে কাজ করেন, তাই বছরে মাত্র একবারই তিনি দেশে আসেন। তার সেই 15-20 দিন আমার জীবনে যেন এক আনন্দের ছলকানি নিয়ে আসে। কিন্তু যখন তিনি আবার ফিরে যান, আমার জীবনটা আবার শূন্যতায় ভরে যায়। হয়তো ভাবছেন, আমি একা থাকতে থাকতে কেন কাউকে আমার জীবনে নিয়ে এলাম না, যে আমার এই অপূর্ণতার অভাব পূরণ করতে পারত। কিন্তু আমি চেষ্টা করেছিলাম, আর সেই চেষ্টাতেই ধোঁকা খেয়েছি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই আমাদের বাড়ির পরিবেশ ছিল রক্ষণশীল আর কঠোর। অনেক কিছু করতে চেয়েছি, কিন্তু বাবার কঠোরতা আর ভাইদের শাসনের কারণে কখনোই সাহস পাইনি। আরেকটা কারণ ছিল, ছোটবেলা থেকেই আমি একটু গোলগাল ছিলাম। দেখতে অবশ্য ফর্সা আর মিষ্টি ছিলাম, কিন্তু উচ্চতা একটু কম হওয়ায় মোটাসোটা মনে হতো। স্কুল পেরিয়ে কলেজ শুরু হলো, কিন্তু ফাইনাল ইয়ারেই বাসা থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না, কিন্তু মনে হতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার তো হতেই হবে না। শেষমেশ রান্নাবান্না, কাপড় কাচা, সংসারের কাজই তো করতে হবে। তাই বেশি আপত্তিও করলাম না। বিয়ে হলো। স্বামী খুব ভালো মানুষ, আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। কিন্তু বিয়ের পরের রাতেই বুঝতে পারলাম আসলে বিয়ে কি। সেই রাতটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল। ধীরে ধীরে সহ্য করতে শিখলাম। তারপর এসব যেন আমার জীবনের রুটিন হয়ে গেল। সারাদিন অপেক্ষা করতাম, আর রাত হলেই যেন আমার সমস্ত আনন্দ ফিরে আসত। স্বামীও আমাকে খুব ভালোবাসতেন। কিন্তু বন্ধুরা, যেমন রাতের পর সকাল আসে, সুখের পর দুঃখ আসে, তেমনি আমার জীবনের গল্পেও মোড় এলো। 2 বছর পর আমাদের ছেলে হল। ছেলে যখন স্কুলে যেতে শুরু করল,
তখনই স্বামীর কোম্পানি থেকে তাকে বিদেশে কাজের সুযোগ দেওয়া হল। বেশি টাকা আর ভালো জীবনের আশায় তিনি আমাদের ছেড়ে বিদেশ চলে গেলেন। যাওয়ার সময় বললেন, কয়েক বছরের ব্যাপার মাত্র, সময় কেটে যাবে। কিন্তু সময় যেন আর কাটতেই চায়নি। আমার জীবনটা মরুভূমির মতো শুষ্ক হয়ে গেল। দিনের বেলা কোনো রকমে কাটত, কিন্তু রাতগুলো একদম শেষ হতে চাইত না। রাতভর বিছানায় শুয়ে শুধু স্বামীর কথা ভাবতাম। তার সাথে বাজারে ঘুরতে যাওয়া, তার কাঁধে মাথা রেখে ঘুমানো, ছোট ছোট আবদার করা, এসব কিছু যেন আমার জীবন থেকে হারিয়ে গেল। আমার ছেলে বড় হয়ে গেল। ওর সাথে বাইরে যেতাম, কিন্তু স্বামীর জন্য যে আবেগ ছিল, সেটা তো ছেলের প্রতি দেখানো যায় না। সেই সময় আমার স্বামীর এক বন্ধু হঠাৎ করে বাজারে আমার সঙ্গে দেখা করলেন। কথাবার্তার পর একদিন বাসায় আসতে বললেন। এরপর ধীরে ধীরে আমাদের আরও কিছুবার দেখা হল। তিনি বিবাহিত ছিলেন, পরিবারও ছিল, কিন্তু কেন জানি না, তার প্রতি আমার মন টানতে শুরু করল। কিছুদিন পর তিনি আমার প্রতি ভালোবাসার কথা বললেন। আমি তো এতদিন ভালোবাসার জন্য হাহাকার করছিলাম। আমি কিছু বলতেও পারলাম না, ফিরিয়েও দিতে পারলাম না। ধীরে ধীরে আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়লাম। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে এক নতুন আনন্দে ভরিয়ে দিল। আমার একাকিত্ব যেন দূর হয়ে গেল। তিনি আমার অপূর্ণতা বুঝতেন, আমাকে অনুভব করতেন, আমাকে বিশেষ মনে করাতেন। তার মিষ্টি কথা, যত্নশীল আচরণ আর কিছু মধুর মুহূর্ত যেন আমার নতুন জীবনের আশ্রয় হয়ে উঠল। কিন্তু সমাজের সাথে সাথে বুঝতে পারলাম, তার ভালোবাসার আসল সত্যটা কতটা কঠিন। তিনি শুধু আমার একাকিত্ব আর আবেগের সুযোগ নিয়েছিলেন। আস্তে আস্তে দূরে সরে গেলেন, একদিন পুরোপুরি মিলিয়েই গেলেন। তখনই বুঝলাম, আমি তার কাছে শুধু একটা খেলা ছিলাম, তার চাহিদা মেটানোর একটা মাধ্যম মাত্র। এখন আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। যে ভালোবাসার জন্য আমি এতদিন তৃষ্ণার্ত ছিলাম, সেটাও আমাকে প্রতারণা করল। মনে হচ্ছিল, আমার জীবনের সব স্বপ্ন একে একে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বুকের ভেতর গভীর ক্ষত নিয়ে একা হয়ে গিয়েছিলাম। কারো ওপর আর বিশ্বাস রাখার মতো মনোবল ছিল না। মনে হচ্ছিল, আমার চারপাশের সব রং হারিয়ে গেছে। জীবনটা এক ঘোর অন্ধকারে ঢেকে গেছে, প্রতিটি দিন যেন এক বিশাল বোঝা। আমি কেবল বাসায় বসে থাকতাম, সারাদিন পাগলের মতো টিভির সামনে বসে থাকতাম, আর অথা খেতে থাকতাম। আগে থেকেই আমার শরীর ভারী ছিল, কিন্তু এখন সবাই বলতে শুরু করল, কাজল আরও মোটা হয়ে গেছে। তবে এসব কথায় আমি আর পাত্তা দিতাম না। আমার ভাবনা ছিল, এখন আমাকে দেখার মতো আর কেই বা আছে। আমার ছেলে কলেজে যাওয়া শুরু করল। নতুন যৌবনের উচ্ছ্বাসে ও নিজেকে ফিট রাখার জন্য জিমে ভর্তি হল। কয়েক মাসের মধ্যেই ওর শরীর গঠিত হয়ে গেল, দেখতে আরও আকর্ষণীয় লাগছিল। একদিন ছেলে এসে আমাকে বলল, মা, তুমি কেন জিমে ভর্তি হও না? সবাই বলে তুমি মোটা। তুমি একবার দেখিয়ে দাও, তুমিও ফিট হতে পারো। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু ছেলের অনেক অনুরোধে আমি শেষমেশ ঠিক করলাম যে জিমে ছেলে যায়, আমিও সেখানে ভর্তি হব। সেখানে আমার পরিচয় হল একজন বন্ধুর সঙ্গে, তার নাম সন্দীপ। বয়সে আমার ছেলের চেয়ে বড়, তবে ওদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। সন্দীপ আমাকে ধৈর্য ধরে সব বুঝিয়ে দিল, এমনকি আমার জন্য আলাদা ডায়েট প্ল্যান তৈরি করে দিল। কি খাব, কখন খাব, কি খাব না, সবকিছু। আমি তার দেওয়া সব পরামর্শ মেনে চলতে লাগলাম। তবে শরীরচর্চার বিষয়টা আমার কাছে খুবই অস্বস্তিকর লাগত। কারণ জিমে আমি ছিলাম সবচেয়ে ভারী গরনের। আয়নার সামনে নিজেকে দেখে মাঝে মাঝে নিজেকেই অদ্ভুত লাগত। একদিন আমার ট্রেনার আমাকে বলল, ম্যাডাম, আমার মনে হয় আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, আমি খেয়াল করেছি, আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যান এবং ঠিকমতো ব্যায়াম সম্পন্ন করতে পারেন না। আমি হেসে বললাম, আমি যদি ক্লান্ত হয়ে যাই, তাহলে কিভাবে পুরো ব্যায়াম করব? সে বলল, আপনি যদি দুপুরের দিকে আসেন, তাহলে আমি আপনাকে এমন কিছু ব্যায়াম শিখিয়ে দেব, যা আপনার শরীরের অতিরিক্ত মেদ দ্রুত কমিয়ে দেবে এবং আপনি দ্রুত ফিট হয়ে উঠবেন। আমি রাজি হয়ে গেলাম। পরদিন দুপুর 2টায় যখন আমি জিমে গেলাম, দেখলাম তখন সেখানে কেউ নেই। আমি চেঞ্জ রুমে গিয়ে পোশাক বদলালাম, তারপর বাইরে এসে দেখি সন্দীপ বসে আছে, পাশে আমার ছেলে। দুজনেই কম্পিউটারে কিছু দেখছিল। আমি গিয়ে পাশে বসতেই বুঝলাম, ওরা 6 প্যাক বানানোর কৌশল নিয়ে ভিডিও দেখছে। সন্দীপ আগেই এসব জানত, কিন্তু এবার আমার ছেলেও নিজের জন্য 6 প্যাক বানাতে চায়। আমি পৌঁছাতেই সন্দীপ উঠে দাঁড়াল এবং আমাকে এক্সারসাইজ এরিয়ায় নিয়ে গেল। প্রথমে হালকা কিছু ব্যায়াম দিল, যা খুব কঠিন ছিল না। তবে এসব ব্যায়াম আমাকে প্রচুর ঘামিয়ে দিল। সেদিন সত্যিই শরীরটা আগের চেয়ে হালকা মনে হচ্ছিল। কয়েকদিন এভাবেই চল। সন্দীপ আমার দিকে বিশেষ নজর দিতে লাগল, ব্যায়ামের পাশাপাশি আমার খাওয়া দাওয়ার বিষয়েও খেয়াল রাখত।
এই সময়ের মধ্যে আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হল। আগে সে আমাকে ম্যাডাম বলে ডাকত, পরে সরাসরি কাজল বলে ডাকতে শুরু করল। আমি নিজেও ধীরে ধীরে ওর কাছে টান অনুভব করতে লাগলাম। সন্দীপের সুগঠিত শরীর, ওর যত্নশীল স্বভাব আমাকে মুগ্ধ করত। সময়ের সঙ্গে সঙ্গে ওর প্রতি আমার মনের গভীরে একটা আলাদা অনুভূতি জন্ম নিল। সন্দীপের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের এক নতুন আশার আলো হয়ে উঠল। সে শুধু আমার ট্রেনার ছিল না, সে একজন মানুষ যে আমাকে বুঝত, আমার অনুভূতিকে মূল্য দিত। ওর চোখের সেই মায়াভরা দৃষ্টি যেন আমার হৃদয়ের গভীর ক্ষতগুলোকে আরেকবার প্রেমের পরশে সান্ত্বনা দিতে শুরু করল। আমি চাইলেও নিজেকে থামাতে পারছিলাম না। আমরা প্রায়ই এক্সারসাইজ শেষ করার পর একসঙ্গে বসে গল্প করতাম, জীবনের উত্থান পতন নিয়ে কথা বলতাম। সন্দীপ আমাকে আমার জীবনের গল্প জিজ্ঞাসা করত, আর আমি আমার একাকিত্ব, দুঃখকষ্টের কথা ওর সঙ্গে ভাগ করে নিতাম। ও মনোযোগ দিয়ে শুনত, যেন আমার প্রতিটি শব্দ ওর হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। একদিন জিমের পর আমরা বাগানে বসেছিলাম। তখন মনে হল, এবার আর আমি আমার মনের কথা চেপে রাখতে পারব না। সন্দীপের উপস্থিতি আমার শূন্য জীবনে আবারও রং এনে দিয়েছিল। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বুক ধরফর করা কণ্ঠে বললাম, সন্দীপ, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। তোমার সঙ্গে দেখা হওয়ার পর মনে হচ্ছে আমার শূন্য জীবন আবার নতুন করে আলোর দেখা পেয়েছে। জানি না এটা কেমন অনুভূতি, তবে এটুকু জানি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সন্দীপ আমার চোখের দিকে তাকাল, কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। তারপর সে ধীরে ধীরে আমার হাত নিজের হাতে নিল। ওর চোখে একটা গাম্ভীর্য ছিল, আর খুব কোমলভাবে বল, কাজল, তুমি একজন অসাধারণ মানুষ। তোমার মন অনেক নির্মল, তোমার অনুভূতি খুব সত্যি। আমি সেটা বুঝতে পারি এবং সম্মান করি। কিন্তু তোমাকে একটা কথা বুঝতে হবে, তুমি একজন বিবাহিতা নারী। আমি তোমার মনের অবস্থাটা অনুভব করি, কিন্তু আমাদের এই সম্পর্ককে আমরা ভালোবাসার নাম দিতে পারি না। ওর কথায় আমার মুখে হঠাৎ করেই এক ধরনের বিষাদ নেমে এল। কিন্তু সন্দীপ আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বল, কাজল, ভালোবাসার মানে সবসময় একটা সম্পর্ক হওয়া নয়। কখনো কখনো কারও প্রকৃত বন্ধু হওয়া, তার সুখ দুঃখের সঙ্গী হওয়াই সবচেয়ে বড় ভালোবাসা। আমি সবসময় তোমার পাশে থাকব, কিন্তু আমাদের এই বন্ধনকে অন্য কোনো রূপ দেওয়া ঠিক হবে না। ওর কথাগুলো আমাকে নাড়িয়ে দিল। আমি বুঝতে পারলাম, হয়তো আমি আমার একাকিত্বে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে সম্পর্কের সীমারেখাটা বুঝতে পারিনি। সন্দীপ শুধু আমার আবেগকে নিয়ন্ত্রণ করতেই শেখাল না, বরং এটা বোঝাল যে ভালোবাসা মানেই কেবল একসঙ্গে থাকা নয়, কখনো কখনো বুঝদারির সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই প্রকৃত ভালোবাসা। সেদিনের পর আমি আমার হৃদয়ে ওর প্রতি জন্ম নেওয়া অনুভূতিগুলো শান্ত করলাম। জানতাম যা হয়েছিল তা ছিল জীবনের এক নতুন মোড়। তবে সন্দীপের সঙ্গে আমার সম্পর্ক আগের চেয়েও গভীর হয়ে উঠল। একটা বন্ধুত্বের সম্পর্ক, যেখানে দুজন দুজনকে শ্রদ্ধা করত, কিন্তু কোনো প্রত্যাশা ছিল না। তখন আমি সত্যিই অনুভব করলাম, ভালোবাসা মানে কেবল কাউকে পাওয়াই নয়, বরং তার সুখের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও এক ধরনের ভালোবাসা। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আপনাদের কেমন লাগল তা কমেন্টে জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন চাপুন, যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। নমস্কার বন্ধুরা, আমার ভাবি প্রাদি ভাইয়ার ঘরে ঘুমত না। কোনো রাতে যদি সে ভাইয়ার ঘরে ঘুমত, তাহলে পরের দিন সকালে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসত। একদিন ভাবি ঘুমিয়েছিল, তখন আমি তার চাদর নিয়ে ভাইয়ার ঘরে চলে গেলাম। ভাইয়া আমাকে ভাবি ভেবে যা করল, সেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। যখন আমার ঘুম ভাঙল, দেখলাম ভাবি আমার বিছানার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাকে এভাবে দেখে আমার মনটা সবসময় ছটফট করত, কিন্তু কখনো তাকে কিছু জিজ্ঞেস করতে পারতাম না। প্রায়ই এমন হতো যে সকালবেলা ভাবির অবস্থা এমন হয়ে যেত। কিছুদিন আগে একবার আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ভাবি, তুমি ভাইয়ার ঘর থেকে বেরিয়ে এসে এত কাঁদো কেন? কিন্তু সে কোনো উত্তর না দিয়ে আমাকে বকল। ভাবি যখনই ভাইয়ার ঘর থেকে বেরোত, তার মুখটা অদ্ভুত দেখাত। তার এলোমেলো চুল আর পুরনো কাপড় যেন একটা অসহায়তার গল্প বলত। এই ঘটনা কয়েক বছর ধরে চলছিল, আর আমি যত বড় হচ্ছিলাম ততই সবকিছু আমার কাছে আরও অদ্ভুত লাগছিল। আমার মনে একটা প্রশ্ন জাগছিল, রাতে ভাইজা ভাবির সঙ্গে আসলে কি করে? এই প্রশ্নটা আমাকে অস্থির করে তুলছিল। এখন আমার বয়স হয়েছে 16 বছর, আর অনেক কিছুই বুঝতে শিখেছি। ভাবির কান্নার মুখ দেখে মনে হতো সে যেন কোনো বাধ্যবাধকতার সঙ্গে লড়ছে। কিন্তু অবাক করার বিষয় হল, ভাবি যখন ঘর থেকে বেরোত, তখন সে কাঁদতে থাকত, আর ভাইজা বেরোলে তার মুখে একটা হাসি থাকত। মনে হতো ভাইজা পুরোপুরি খুশি আর তরতাজা।
সে সবসময় গুনগুন করত। তারপর ভাবি ভয়ে ভয়ে তার সামনে আসত, আমার হাত দিয়ে তার জন্য নাস্তা পাঠিয়ে দিত, আর চোখের জল ফেলত। ভাবির এই অবস্থা দেখে আমার খুব মায়া হতো। আমি তখন 10ম শ্রেণীতে পড়তাম। নাস্তা দিয়ে আমি স্কুলে চলে যেতাম, কিন্তু প্রতিবার মনে হতো ভাইয়া কখনো অস্থির বা বিরক্ত হয় না। সে সবসময় হাসিখুশি মুখে নাস্তার টেবিলে আসত, আর তার মুখে সবসময় একটা আনন্দের ছাপ থাকত। কিন্তু ভাবির মুখ দেখে মনে হতো সে যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আমার মন চাইত তাকে জিজ্ঞেস করি, ভাইজা রাতে তোমার সঙ্গে কি করল যে তোমার এমন হাল হল? কিন্তু ভাইয়ার নাম শুনলেই ভাবির মুখে যে ভয় ফুটে উঠত তা আমাকে চুপ করিয়ে দিত। ভাবি প্রতি রাতে ভাইয়ার ঘরে ঘুমোতে যেত না, বরং আমার সঙ্গেই ঘুমোত। কিন্তু মাঝে মধ্যে ভাইয়া তাকে জোর করে নিজের ঘরে নিয়ে যেত। ভাবি বারণ করার চেষ্টা করত, কিন্তু ভাইয়া তার কথা শুনত না। ভাইয়ার গলায় এমন মিষ্টি ভালোবাসার সুর থাকত যে দেখে যে কেউ অবাক হয়ে যেত। কিন্তু আমি ভালো করেই জানতাম ভাইজা ভাবিকে ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে কিছু খারাপই করত। কোনো বাচ্চার পক্ষে নিজের ভাবিকে কাঁদতে আর কষ্ট পেতে দেখা খুব কঠিন। আমারও তাই হয়েছিল। আমি না পড়তে পারছিলাম, না ঘরে মন বসাতে পারছিলাম। মন চাইত যে কোনো উপায়ে ভাবিকে ভাইয়ার ঘরে যেতে না দিই, কিন্তু ভাইজাকে বারণ করার সাহস আমার হতো না। ভাইজা আমার সামনে ভাবির সঙ্গে খুব ভালোবাসার ব্যবহার করত, কিন্তু ঘরের এই পরিবেশ আমাকে এতটাই ভেঙে দিয়েছিল যে আমি পরীক্ষায় খারাপভাবে ফেল করলাম। ভাবিকে আমার রেজাল্ট বলিনি, কিন্তু আমার বন্ধু সালোনি অবাক হয়ে গিয়েছিল, কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। সে বারবার জিজ্ঞেস করতে লাগল, তোর মন কোথায় ভেসে বেড়াচ্ছে? আমি তাকে ভাইয়া আর ভাবির কথা খুলে বললাম। হঠাৎ সালোনি বলল, তোর ভাইজা কি ইংরেজি সিনেমা দেখে না? তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল। আমি বুঝতে পারছিলাম না তার উদ্দেশ্য কি। সে কথা ঘোরাল। তারপর ভাবির চাচাতো মামা আর্জনের কথা উঠল। সেদিন দুপুরে আর্জন মামা আমাদের বাড়িতে এসেছিলেন। ভাবির সঙ্গে তার ছোটবেলা থেকেই গভীর বন্ধুত্ব ছিল। ভাবি বলত তারা দুজনে ছোটবেলায় একসঙ্গে বড় হয়েছে। তারপর আর্জন মামা দুবাই চলে যান, আর ভাবির বিয়ে হয় ভাইয়ার সঙ্গে। ভাবির বিয়ের 15 বছর হয়ে গেছে, আর আমি তার একমাত্র নন্দ। কয়েক বছর আগে পর্যন্ত হয়তো সব ঠিকঠাক ছিল, নয়তো আমি ছোট ছিলাম, বুঝতে পারতাম না। কিন্তু গত কয়েক বছরে আমি ভাবির অবস্থা বুঝতে শুরু করেছি। আমি বুঝে গেছি আমার ভাইজা ভালো মানুষ নেয়, আর সেই কারণেই ভাবি কষ্ট পাচ্ছে। এই ভাবনাটাই আমার মনে নিজের প্রতি একটা ঘৃণা জন্ম দিয়েছিল। আর্জন মামা আর ভাবির বন্ধুত্ব খুব গভীর ছিল। তিনি 1 বছর আগে ভারতে ফিরে এসেছেন, আর প্রাদি ভাবির সঙ্গে দেখা করতে আসতেন। কিন্তু ভাবি তার আশা পছন্দ করত না। হয়তো সে চাইত না ভাইজার মনে কোনো সন্দেহ জাগুক। আর্জন মামা চলে গেলে ভাবি প্রাজি আমাকে বলত, যদি ভাইজা জানতে পারে আর্জন এসেছিল, তাহলে বড় ঝামেলা হবে। আমি তাকে আশ্বাস দিতাম, ভাইজা কি করে জানবে? ভাইয়ার আজ এত কম ছিল যে সংসার চালানোই কষ্টকর হয়ে যেত। ভাবি আর ভাইয়ার সম্পর্কের মধ্যে এমন কিছু ছিল যা ভাবি কখনো খোলাখুলি বলতে পারত না। এসব জানার পর আমার মনে হতো ভাইয়ার মতো এমন নিষ্ঠুর মানুষের সঙ্গে ভাবি কেন নিজের জীবন নষ্ট করছে। এক রাতে আমি আমার আর ভাবির বিছানা পাতলাম, আর তার সঙ্গে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ভাইয়া আমার ঘরে এলো। ভাবি তখন আমার পাশে শুয়েছিল। ভাইয়া তাকে সঙ্গে যেতে বলল, কিন্তু ভাবি ভয়ে ভয়ে না বলল। আমি চোখ খুলিনি, তবে শুনতে চাইছিলাম ভাইজা ভাবিকে কি বলে। ভাবি বলল, আমি তোমার সঙ্গে যাব না। তুমি সবসময় এমনই বলো। আবারও সে বারণ করল, তোমার ঘুমোনো উচিত। তোমার বোন এখন বড় হয়েছে। কিন্তু ভাইয়া জোর করে তার হাত ধরে তাকে তুলে নিয়ে গেল। আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা শুরু হল। ভাইজা ভাবির সঙ্গে কি করছে? আর সালোনির সেই ইংরেজি সিনেমার কথাটাও আমার মাথায় ঘুরতে লাগল। 2 ঘন্টা পরেও ভাবি ফিরল না। আমি পানি খেতে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলাম। কিছুক্ষণ পর ভাবি আমার পিছনে এলো। আমি গভীরভাবে তাকে দেখলাম, তার চুল এলোমেলো। আমি এটা দেখে চমকে গেলাম। ভাবি বুঝতে পারল আমি তাকে লক্ষ্য করছি, আর তার ফোপানোর আওয়াজ আমার কানে এলো। আমার মন চাইছিল উঠে ভাবিকে সান্ত্বনা দিই, আর মনের সব প্রশ্ন, সব কথা জিজ্ঞেস করি। কিন্তু আমি চুপ করে রইলাম। পরদিন সকালে ভাইজা এমনভাবে তৈরি হয়ে ঘর থেকে বেরোল যেন কোনো বড় মানুষ। তার আজ কম ছিল, তবু সে সবসময় খুশি থাকত আর হাসত। এমনভাবে তৈরি হয়ে বেরোত যেন কোনো ধনী লোক। আমি নিজেকে দেখলাম, আর নিজের প্রতি ঘৃণা জন্মাল। ভাইয়ার সামনে নাস্তা রেখে আমি স্কুলে চলে গেলাম। স্কুলে সারাদিন আমার মন ভাবির ছেঁড়া হাতার দিকে আটকে রইল। স্কুল থেকে ফেরার পথে আর্জন মামার সঙ্গে দেখা হল। আমাকে দেখেই তিনি আমাকে তার গাড়িতে বসিয়ে নিলেন।
আমি কিছু না ভেবেই গাড়িতে উঠে পড়লাম। আরজন মামা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এত চুপচাপ কেন থাকো? তোমার কি সমস্যা? আমি সব কথা তাকে খুলে বললাম। আমার কথা শুনে তিনি বললেন, তুমি কি জানো না তোমার ভাই ভালো মানুষ নয়? তোমার ভাবিকে কেন মুক্তি দিচ্ছ না? কতদিন তোমরা দুজন তার অত্যাচার সহ্য করবে? তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আর গভীর চিন্তায় ডুবে গেলাম। আমার জন্য এটা একটা বড় প্রশ্ন ছিল। আমি কখনো ভাবিনি ভাইয়া এমন কিছু করতে পারে। ভাইয়া আমার সঙ্গে কখনো উঁচু গলায় কথা বলেনি, তাহলে তাকে নিষ্ঠুর বলবো কি করে? আমি তো এটাও জানতাম না ভাইয়া আর ভাবির মাঝে আসলে কি হচ্ছে। আরজন মামার কথা ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে গেলাম। তারপর তিনি আমাকে স্কুল থেকে বাড়ি নিয়ে এলেন আর নিজেও ভিতরে ঢুকলেন। ভাবি আমাদের দেখে খুশি হল আর তাড়াতাড়ি আমাদের জন্য খাবার তৈরি করল। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই নিজের ঘরে চলে গেলাম। আর আরজন মামা ভাবির কাছে বসে গল্প করতে লাগলেন। আমার ঘুম আসছিল না, আমি শুধু তার কথাগুলো নিয়ে ভাবছিলাম। 3 দিন কেটে গেল। এই সময় ভাবি আমার সঙ্গে আমার ঘরে ঘুমোচ্ছিল। আমার কাছে থাকলে সে একদম নিশ্চিন্ত আর খুশি থাকত। ভাইয়ার আচরণ প্রতিদিনের মতোই ছিল, কিন্তু যখন সে ভাবিকে নিজের ঘরে নিয়ে যেত তখন আরও খুশি হতো। 4র্থ দিনে ভাইয়া আবার ভাবিকে তার ঘরে ডাকল। আমি সারারাত অস্থির হয়ে এপাশ ওপাশ করলাম। সকালে ভাবি ভাইয়ার ঘর থেকে বেরিয়ে এলো। তাকে ঠিকমতো হাঁটতেও কষ্ট হচ্ছিল। সে কোনোমতে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, ভাবি তোমার পায়ে কি হয়েছে? সে হেসে বলল, ছোটখাটো ব্যাপারে মন দিও না, মন দিয়ে পড়াশোনা করো। তোমার 10ম শ্রেণীর রেজাল্ট ভালো না হলে পরে আফসোস করবে। ভাবিকে নাস্তা দিয়ে আমি ভাইয়ার কাছে গেলাম। তাকে নাস্তা দিতে গিয়ে সে আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করল। ভাইয়ার কথায় এত ভালোবাসা ছিল যে আমি অবাক হয়ে গেলাম। ভাইজা কোনোভাবেই কঠোর বা নিষ্ঠুর মনে হতো না, বরং ভাবির অবস্থা আর তার কষ্টের কথা শুনে আমি তাকে বোঝার চেষ্টা করতাম। একদিন যখন আমি ভাইজাকে নাস্তা দিতে গেলাম, তিনি আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করতে লাগলেন। আমি ভাইজাকে বললাম, ভাবি ছাড়া আমার ঘুম আসে না, তুমি প্লিজ রাতে ভাবিকে তোমার ঘরে ডাকো না। আমার কথা শুনে ভাইজা হেসে উঠল আর খেতে শুরু করল। আমি ভাইজাকে খুব ভালোবাসতাম, কিন্তু সেদিন চুপচাপ স্কুলের জন্য বেরিয়ে পড়লাম। স্কুলে টিচার আমাদের বোঝালো, কখনো পুরো সত্যি না জেনে কোনো সিদ্ধান্ত নিও না। আধা সত্যি সবসময় বিপজ্জনক, এটা মানুষকে ধ্বংস করে দেয়। টিচারের এই কথা আমার মাথায় একটা নতুন জানালা খুলে দিল। আমি ঠিক করলাম, ভাইয়ার পুরো সত্যিটা জানতেই হবে, তারপর ভাবিকে ভাইয়ার হাত থেকে মুক্ত করতে হবে। আরজন মামা আমাকে কথা দিয়েছিলেন যে কোনো সময় আমার পাশে থাকবেন। আমার ভাবি দেখতে আমার মতোই ছিল। আমার বয়স তখন 16, কিন্তু আমার চেহারা ভাবির মতোই লাগত। পরের রাতে আমি নিজে ভাবিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পড়িয়ে দিলাম। তারপর তার চাদর গায়ে জড়িয়ে ভাইয়ার ঘরে চলে গেলাম। ভাইয়ার ঘরে একটা ছোট্ট বাল্ব জ্বলছিল। ভাইয়া অন্ধকারে বসেছিল। আমি ঢুকতেই ভাইয়া খুব খুশি হয়ে আমার দিকে তাকালো আর কাছে এলো। আমার কাঁধে হাত রেখে আমাকে তার পাশে বসিয়ে দিল। ভাইয়ার পাশে বসে আমার শরীর কাঁপছিল। আমি জানতাম না এরপর কি হবে, তবে পুরো সত্যিটা জানতে চাইছিলাম। ভাইজা ভালোবাসা ভরা গলায় বলল, তুমি আমার থেকে এত দূরে চলে গেলে কেন? আমাকে জোর করে তোমাকে ঘরে ডাকতে হয়। আমি মানি আমার বোন এখন বড় হচ্ছে, তবু সে এখনো অনেক ছোট। তারপর গম্ভীর হয়ে বলল, সুনিতা, আমি তোমাকে বলে দিই, ওই লোকটা ঠিক নেয়। তার মন ভালো না। আগেও একবার সে তোমাকে নষ্ট করার চেষ্টা করেছিল। আর এখন আমাদের ঘরে একটা বড় মেয়েও আছে। তাই আমি সবসময় সতর্ক থাকি। আমি ভাবি না আমি তাদের মেয়ে। ভাইয়া আস্তে আস্তে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর তার ঘুম এসে গেল। ভাইয়া আমার পাশে শুয়ে গভীর ঘুমে ডুবে গেল। আমি চুপচাপ উঠে ঘর থেকে বেরিয়ে এলাম। ভাইজা এমন কিছু করেনি যাতে আমার অস্বস্তি হয়। তাই আরজন মামা আর ভাবি সম্পর্কে আমার মনে অনেক প্রশ্ন জেগে উঠল। পরের দিন সকালে ভাইজা রোজকার মতোই ছিল। তার আচরণে কোনো বদল দেখলাম না। স্কুল থেকে ফিরে দেখি বাড়ির বাইরে আরজন মামার গাড়ি দাঁড়িয়ে আছে। সাধারণত আমি দূর থেকে সালাম করে ঘরে ঢুকতাম, কিন্তু আজ চুপিসারে ঢুকে গেলাম। ভাবি আর আরজন মামা আমার ঘরে বসে কথা বলছিল। আমি আসার কথা তারা টের পায়নি। যা শুনলাম তাতে আমার হুঁশ উড়ে গেল। আমি কল্পনাও করতে পারিনি যে সত্যিটা জানতে আমি এতটা উৎসুক ছিলাম সেটা এত ভয়ঙ্কর হবে। ভাবি বলছিল, আমার নন্দ নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। বুদ্ধ ভাইজা আমাকে জোর করে এই সম্পর্কে আটকে রেখেছে। আমি এখন মুক্তি চাই। সে আমাকে ঘরে নিয়ে যায়, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। কিন্তু আমি বেরোতে গেলেই নিজের সাহস হারিয়ে ফেলি। আমি গুড্ডির আমার মনে ভালো করে বসিয়ে দিয়েছি,
যে তার ভাই আমার ওপর অত্যাচার করে। একদিন তো আমি নিজেই আমার জামার হাতা ছিঁড়ে ফেলেছিলাম। আমি চাই যখন বুদ্ধর কাছে মুক্তির কথা বলবো তখন আমার নন্দ আমার পাশে থাকুক। আমাকে গুড্ডিকে ছেড়ে তার বাড়ি থেকে বেরোতে হবে। গুড্ডি তো সবাইকে আমার নির্দোষতা আর তার ভাইয়ের জুলুমের গল্প শোনাবেই। তারপর আমি তাকে নিয়ে তোমার জীবনে যোগ দেব। আর্জন মামা হেসে বললেন, গুড্ডিকে বলেছি যখনই তার আমার সাহায্য লাগবে আমি তার পাশে থাকব। আগেও একবার তো আমি মাঝপথে তাকে ছেড়ে চলে গিয়েছিলাম। তখন আমার স্বামী আমাকে ক্ষমা করে নিয়েছিল। আর্জন মামা ভাবির হাত ধরে বললেন, আমি তার জন্য খুব লজ্জিত। বাধ্য হয়ে তোমার হাত ছেড়েছিলাম, কারণ আমার পরিবার এটা মানতে চায়নি যে আমি একজন বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক রাখি। কিন্তু এখন আমাকে আটকানোর কেউ নেই। আমি পুরো মন দিয়ে তোমাকে আর তোমার নন্দকে আমার করে নেব। তবে গুড্ডির কোনোভাবেই জানা চলবে না তার আসল ভাইকে। আমরা চাই না সে বুঝতে পারুক যে আমরা তাকে নিষ্ঠুর প্রমাণ করতে চাই। ভাইয়ার কথা মনে পড়ল, আর্জন আগেও আমাদের সংসার ভাঙার চেষ্টা করেছিল। আমি অনেক কিছু জেনে গিয়েছিলাম, তাই ঘরে ঢুকে পড়লাম। আমাকে দেখে ভাবি আর আর্জন মামা চমকে উঠল। একটু ভয় পেলেও তারা নিজেদের সামলে নিল। আর্জন মামা আমার দিকে চকলেট বাড়ালেন। আমি চকলেট না নিয়ে ভাবির দিকে তাকিয়ে কঠিন গলায় বললাম, তোমাকে আমাকে বলতেই হবে, ভাইয়ার সঙ্গে তোমার আসল সমস্যা কি? ভাবি বুঝে গেল তার মিথ্যে এবার ফাঁস হয়ে গেছে, তাই কোনো ধাকাধাকি না করে সব সত্যি খুলে বলল। ভাবি জানালো, বিয়ের আগে সে আর্জন মামার সঙ্গে প্রেম করত। কিন্তু আর্জন মামা তার সঙ্গে বিয়ে না করে দুবাই গিয়ে চাকরি বেছে নিয়েছিল। ভাবির মনে তার প্রতি ভালোবাসা রয়ে গিয়েছিল। তার বাড়ির লোকেরা ভাইজাকে তার জন্য পছন্দ করেছিল। ভাইজা বয়সে 10 বছরের বড় আর গায়ের রং কালো, আর ভাবি ছিল সুন্দরী। বাড়ির ইচ্ছে ভাইয়ার সঙ্গে তার বিয়ে হয়। ভাবি বিয়ে করলেও ভাইজাকে মন থেকে মেনে নিতে পারেনি। এই সম্পর্ক তার কাছে একটা বোঝা হয়ে গিয়েছিল। তবু সে যেভাবে পারছিল চালিয়ে যাচ্ছিল। বিয়ের 1 বছর পর আমি তাদের জীবনে এলাম। ভাবির বিয়ের 8 বছর পর আর্জন মামা দুবাই থেকে কিছুদিনের জন্য ফিরলেন। তার মনে ভাবির জন্য পুরনো প্রেম আবার জেগে উঠল। ভাবিও নিজের অনুভূতির কাছে হার মেনে তার সঙ্গে লুকিয়ে দেখা করতে শুরু করল। তারা পরিবারে বলে দিল যে ভাবি আর ভাইজা একে অপরকে সত্যি ভালোবাসে, যাতে ভাবির বদনাম না হয়। ভাইয়া যখন ভাবির পাশে দাঁড়াল তখন পরিবার চুপ হয়ে গেল। সবাই মিলে ভাবিকে জোর করে ফিরিয়ে দিল। প্রেমের উচ্ছ্বাস ঠান্ডা হয়ে গেল। 1 বছর আগে আর্জন মামা আবার সেই প্রেম জাগিয়ে তুলল। তিনি তখন দুবাই থেকে চিরতরে ফিরে এসেছিলেন। ভাবির প্রতি তার আবেগ আবার জ্বলে উঠল। ভাবি শুরু থেকেই ভাইজাকে পছন্দ করত না। আমাদের অবস্থাও ভালো ছিল না। আর্জন মামার কাছে দুবাইয়ের টাকা পয়সা ছিল। ভাবির পক্ষে ভাইজাকে ছাড়া কঠিন ছিল না। কিন্তু সমস্যা ছিল, ভাইয়া আমাকে খুব ভালোবাসত। ভাবিও আমাকে ছাড়তে চাইত না। তাই সে ভাইজাকে খারাপ প্রমাণ করতে শুরু করল। নিজেকে কষ্টে আর দুঃখে ভরা দেখিয়ে আমাদের তার পক্ষে টানতে চাইল। এত বছর আমি ভেবে এসেছি, ভাইজা কখনো আমাদের সঙ্গে উঁচু গলায় কথা বলে না, তাহলে ভাবির ওপর অত্যাচার করবে কি করে? আমি ভাবিকে স্পষ্ট বললাম, তোমার যদি তার বাড়িতে যেতে ইচ্ছে হয় তুমি যেতে পারো, কিন্তু আমি আমার ভালো আর সরল ভাইজাকে ছাড়তে পারব না। আর্জন মামা, যিনি আগে 2 বার ভাবিকে ছেড়েছেন, 3য়বার তার ওপর ভরসা করছিলেন, আজ প্রথমবার তার চোখে আমি শুধু নিজের চাওয়া দেখলাম। আমি বুঝলাম, চাওয়া পূরণ হলেই তিনি ভাবিকে ছেড়ে দেবেন। ভাবি আমাকে স্বপ্ন দেখাল, আমাকে তার সঙ্গে যেতে বাধ্য করল। কিন্তু আমার কাছে ভাইজাই সবচেয়ে বড় ছিল। যদি আমি সত্যিটা না দেখতাম হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম। ভাগ্যিস আমি নিজের চোখে সব দেখলাম, কানে সব শুনলাম। ভাবি আর্জন মামার সঙ্গে যেতে প্রস্তুত ছিল। কিন্তু যখন আর্জন মামা দেখলেন আমি তাদের হাতে আসব না, ভাবির সঙ্গে যাব না, তখন তিনি ভাবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। ভাবি জানতে পারল আর্জন মামা তার জন্য নয়, আমার জন্যই বাড়িতে আসত। তখন সে অবাক আর রাগে ফেটে পড়ল। আর্জন মামা একজন ধূর্ত আর প্রতারক মানুষ ছিলেন, যিনি ভাবির ভালোবাসাকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন। ভাবি বুঝল, তার সঙ্গে গেলে আমার সম্মান আবারও বিপদে পড়ত, যেমনটা আগে কয়েকবার হয়েছিল। প্রথমবার ভাবির নিজের ভুল বোধ হল। সে ভাইজাকে মন থেকে গ্রহণ করল। পরের দিন সকালে ভাইজা আর ভাবি হেসে হেসে ঘর থেকে বেরোল। আমার মনটা একটা শান্তিতে ভরে গেল। কখনো কখনো ভালোবাসার নামে আমরা এমন বড় ধোঁকা খেয়ে যাই যে মুখ দেখানোর জায়গা থাকে না। আসল ভালোবাসা তো বিয়ের পর হয়, যেখানে দুজন মানুষ একে অপরের কষ্ট আর সুখে ভাগ নেয়। তাই বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। তোমাদের এই গল্প কেমন লাগলো? তোমাদের মতামত কমেন্টে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো,
চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে রাখো যাতে আমাদের নতুন গল্পের খবর তোমরা পেয়ে যাও।